শুভ বিকেল। আমরা বাকি সদস্যদের অ্যাডমিট করে নিচ্ছি। গত ক্লাসে আমরা জাদুঘরে কেন যাব প্রবন্ধটি পড়িয়ে শেষ করেছি এবং তোমাদের বলেছি বাসায় প্রবন্ধটি পড়তে। তোমাদের প্রথম রাউন্ডে কুইজ পরীক্ষা অনুষ্ঠিত হবে জাদুঘরে কেন যাব এই প্রবন্ধটি এবং আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটি থেকে। আজকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি সম্পর্কে এবং কবি সম্পর্কে পড়া শুরু করব। কবিতাটিতে প্রবেশ করার পূর্বে আমরা আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে আলোচনা করব। উপস্থিতি এখনো পুরোপুরি হয়নি, সবাই এখন অ্যাডমিট করেনি। আজকে ভয় পেয়ে অ্যাডমিট করেনি। গত ক্লাসে বলেছিলাম যে আজকে জিজ্ঞেস করব আমি জাদুঘরে কেন যাবো এই প্রবন্ধ থেকে আজকে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করব। এই ভয়ে মনে হয় ওরা জয়েন করেনি আজকে। আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ কিংবদন্তির এই কবি, আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটার কবি আবু জাফর ওবায়দুল্লাহ 50-এর দশকের প্রধান কবিদের মধ্যে একজন। ভাষা আন্দোলন ছিল তার কাব্য সাধনার মূল প্রেরণা। সাহিত্য চর্চার প্রথম দিকে তিনি ছড়া রচনা এবং বিভিন্ন কবিতা অনুবাদের মধ্য দিয়ে সাহিত্য রচনা শুরু করেন। বেশ কয়েক বছর ছড়া রচনা করার পর তিনি কবিতার মূল ধারায় লেখালেখি শুরু করেন। গদ্য কবিতা তার উচ্চারণের অবলম্বন হয়ে দাঁড়ায়, অর্থাৎ গদ্য কবিতাই তিনি বেশি কবিতা রচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি কিংবদন্তির কথা বলছি থেকে এই কাব্য প্রকাশের সময় থেকে তার সাহিত্য চর্চায় নতুন বাঁক আসে এবং দীর্ঘ এই কবিতাটি প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে সবাই আবিষ্কার করে নতুন এক আবু জাফর ওবায়দুল্লাহকে। এবং এই কবিতাটির জনপ্রিয়তা অসামান্য এবং এই কবিতাটি তার ভান্ডারে নিয়ে আসে সাধারণ মানুষের ভালোবাসা এবং জনপ্রিয়তা। এই কবিতারই ধারাবাহিকতায় রয়েছে তার আরো কবিতা বৃষ্টি ও সহস্র পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়, এর মতো চমৎকার সব কবিতা। দেশ, কাল এবং ঐতিহ্য আবু জাফর ওবায়দুল্লাহ কবিতায় ব্যক্তির সংকট, সংগ্রাম ও আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত হয়ে উঠেছে। কাব্যের আঙ্গিক গঠনে এবং শব্দ যোজনার বৈশিষ্ট্য কৌশল তার কবিতায় স্বাতন্ত্র্য চিহ্নিত ব্যবহার করে। তিনি লোকজ ঐতিহ্যের ব্যবহার করে ছড়ার আঙ্গিকে কবিতা লিখেছেন। শব্দকে সুন্দর ও সাবলীলভাবে সাজিয়ে কবিতা লেখায় আবু জাফর ওবায়দুল্লাহ তৈরি করেছেন নিজস্ব ঢং। তার কবিতার মধ্যে আমরা দেখতে পাই সাবলীল ভাষা এবং সহজ ভাষার মধ্য দিয়ে তিনি গভীর সব অনুভূতি, ভাব এগুলো প্রকাশ করার চেষ্টা করেছেন। তার জন্ম 1934 সালে। সেই সময়টাতে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য তখন প্রায় ডুবে যেতে বসেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে দেশে স্বাধিকার আন্দোলনের দাবিতে জাতিগোষ্ঠী সোচ্চার হয়ে উঠেছে। প্রথম বিশ্বযুদ্ধে অস্থির ডামাডোল পেরিয়ে আরেকটি বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সমগ্র বিশ্ব যখন এক অস্থির আশঙ্কায় কম্পমান, তখনই সেই ক্রান্তি লগ্নে 1934 সালের 8 ফেব্রুয়ারি জেলা শহর বরিশালে কবি আবু জাফর ওবায়দুল্লাহ জন্মগ্রহণ করেন। ব্রিটিশ যুগে জন্ম ও বেড়ে ওঠা, পাকিস্তান যুগে যৌবন এবং বাংলাদেশে দেখেছেন নিজের পরিণতি ও সফল পরিসমাপ্তি। যেন তার জীবনের সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে মিশে রয়েছে বাংলাদেশের পরিণতি। এই সদ্য স্বাধীন বাংলাদেশ যেন তারই জীবনের পরিণতির যে ফলাফল, সেটা যেন সদ্য স্বাধীন বাংলাদেশের একটি ফলাফল।
ত্রিকালদর্শী এই মহৎ পুরুষ বাঙালির হৃদয় অমর হয়েছেন। তার কিংবদন্তির কথা বলছি এই কবিতাটির মধ্য দিয়ে। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট বা ভাষা আন্দোলন ছিল তার কাব্য রচনা মূল প্রেরণা। ভাষা আন্দোলনকে নিয়ে তার প্রকাশিত প্রথম কবিতা, যেটা কিনা ভাষা আন্দোলনের প্রথম যে সংখ্যাটি ছিল সেই সংকলনে প্রকাশিত হয়েছে। প্রচন্ড রকম অনুভূতিপ্রবণ কবি হিসেবে ভাষা আন্দোলনের পরপরই প্রথম যে সংকলনটি প্রকাশিত হয় ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, সেই সংখ্যায় তার কবিতা প্রকাশিত হয়। তিনি সরাসরি সেই ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং বাংলাদেশের যে সংগ্রামী আন্দোলনগুলো ছিল তার প্রতিটির মধ্যেই ছিল তার সক্রিয় অংশগ্রহণ। এবং ভাষা আন্দোলনের সময়টাতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং খুব কাছ থেকে তিনি সেই আন্দোলনটিকে পর্যালোচনা করেছেন, পর্যবেক্ষণ করেছেন। এতে করে ভাষা আন্দোলনের যে প্রেক্ষাপটের যে ফলাফল বা প্রেক্ষাপটের যে প্রভাব সেটা তার কবিতার মধ্যে খুব প্রচন্ডভাবে আমরা দেখতে পাই। এবং ভাষা আন্দোলন নিয়ে তার প্রথম কবিতা কোনো এক মাটি, এই কবিতাটি ভাষা আন্দোলনের কবিতার মধ্যে সর্বশ্রেষ্ঠ কবিতা হিসেবে আমরা পরিগণিত করতে পারি। সেই কোনো এক মাটি কবিতায় কিন্তু সহজ সাবলীল ভাবে একজন মায়ের তার ছেলের প্রতি যে ভালোবাসা, বা ছেলে শহর থেকে আসবে, গ্রাম থেকে একটি ছেলে শহরে এসেছে পড়াশোনা করতে, কিন্তু তার আর গ্রামে ফিরে যাওয়া হয় না। গ্রামে ফিরে যাওয়া হয় না কেননা সে ভাষা আন্দোলনে যোগদান করে। সেই শোষক শ্রেণীর রক্তে ভিজে তার শার্ট। সেই ছেলে যখন না ফেরার দেশে চলে যায় তখন মায়ের যে অভিব্যক্তি, মায়ের যে দুঃখ যন্ত্রণা, সেগুলো প্রকাশিত হয়েছে তার কোনো এক মাকে কবিতার মধ্য দিয়ে। কোনো এক মাকে কবিতায় কবি বলেছেন, কুমড়ো ফুলে ফুল ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। বাবু ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না, বলো না তাকে হয়? এমনি ভাবে মা এবং ছেলের যে বিভিন্ন স্মৃতি, বিভিন্ন বক্তব্য, এগুলোর মধ্য দিয়ে কবিতাটি যেন চিরাচরিত বাংলার মায়ের যে রূপ সেটি যেন প্রকাশিত হয়েছে এই কবিতাটির মধ্য দিয়ে। এবং এই যে খোকা তার না ফেরার দেশে চলে গিয়েছে এবং খোকার জন্য যে সে কত কিছু সাজিয়ে রেখেছে, খোকাকে খেতে দিবে, এটা সেটা নানান ধরনের গ্রামীণ ঐতিহ্য এই কবিতাটির মধ্যে রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত খোকা আর ফেরে না। কিন্তু সেই যে খোকার চিঠিতে লেখা মায়ের প্রতি যে বক্তব্য, মায়ের প্রতি যে তার নিবেদন, মায়ের প্রতি যে তার কথা, সেগুলো কিন্তু কবিতার মধ্যে উঠে এসেছে। একটি কবিতা একাধারে মা এবং সন্তানের কথোপকথন উঠে এসেছে এই কোনো এক মাকে কবিতার মধ্য দিয়ে। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত এই কবিতাটি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ বা অমূল্য সংযোজন বলা যেতে পারে, যা আমাদের ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাসকে খুব প্রচন্ড রকম ভাবে ধারণ করে। এবং এই কবিতাটি বহুল পঠিত। এবং এই ভাষা আন্দোলন ছাড়াও কবি আবু জাফর ওবায়দুল্লাহ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সামগ্রিক জনজীবনের আশা, নিরাশা এবং স্বপ্ন বাস্তবতাকে কেন্দ্র করেও তিনি অনেক সাহিত্য রচনা করেছেন। তিনি তার কাব্যরীতিতে মূলত দুটি প্রবণতাকে অনুসরণ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে গীতিমুক্ত কাব্যরীতি এবং আরেকটি হচ্ছে মহাকাব্যিক। এবং তার এই কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটিতে আমরা দেখতে পাই সেই মহাকাব্যিক যে একটি ব্যাপার রয়েছে, মহাকাব্যের যে বিশালতা রয়েছে, সেই বিশালতা আমরা এই কবিতার মধ্যে দেখতে পাই। কেননা কবিতাটি দীর্ঘ একটি কবিতা, যদিও তোমাদের বইয়ে সংকলিত করা হয়েছে একটা অংশ। দীর্ঘ কবিতাটির মধ্যে আমরা সেই মহাকাব্যিক যে একটি ভাবাদর্শ, মহাকাব্যিক যে একটি নিদর্শন, সেগুলো দেখতে পাই। একই শব্দের বা একই পংক্তির বারবার উচ্চারণের মধ্য দিয়ে তিনি যেন বাংলার মানুষের বা বাংলাদেশের যে ঐতিহ্য, ইতিহাস রয়েছে, সেগুলো যেন বর্তমান প্রজন্মের কাছে বারবার তুলে ধরতে চেয়েছেন। এবং বর্তমান প্রজন্মের
কাছে তার পূর্বপুরুষদের ইতিহাস, ঐতিহ্য, তাদের সাহস, বীরত্ব গাথা এগুলো এমনভাবে তুলে ধরেছেন যে বর্তমান প্রজন্ম তার পূর্বপুরুষদের কর্মকাণ্ডে বা কীর্তিতে শ্রদ্ধায় মাথা নত করে। এবং তিনি কবিতার অনুষঙ্গ নিয়ে এসেছেন এই কবিতাটির মধ্য দিয়ে, যে কবিতা যে পড়তে জানে না সে কৃতদাস হয়ে থাকবে, যে কবিতা পড়তে জানে না সে যেন সব আনন্দ থেকে বঞ্চিত হবে, বারবার করে তিনি এই কথাটি বলছেন। এবং সবকিছুর মধ্যেই তিনি কবিতা এবং এই মানব জীবনকে, স্বাধীনতাকে, ভাষা আন্দোলনকে সবকিছু একীভূত করে তিনি এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছেন। 1954 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে তিনি শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। তবে 50-এর দশকের ক্যারিয়ারিস্টিক জেনারেশনের, অর্থাৎ ক্যারিয়ার নিয়ে যারা সচেতন ছিল সেই সময়টাতে 50-এর দশকে, তারা কি করতো যে সরকারি সিভিল সার্ভিসে কাজ করার জন্য খুবই উদ্যোগী থাকতো। তেমনি ভাবে আবু জাফর ওবায়দুল্লাহ সেই ক্যারিয়ারিস্টিক যে জেনারেশন ছিল সেই জেনারেশনের পথ ধরে তিনিও 1957 সালে পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সকল শিক্ষার্থীদের মধ্যে তিনি দ্বিতীয় স্থান অর্জন করে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন। সিভিল সার্ভেন্ট হিসেবে বাংলাদেশ সরকারের সচিব পর্যায় পর্যন্ত বিভিন্ন পদে তিনি নিয়োজিত ছিলেন। আমরা তার কবি পরিচিতি অংশে দেখতে পাবো যে তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়েছিলেন এবং তিনি মন্ত্রীও ছিলেন, সচিবও ছিলেন এবং পররাষ্ট্রদূত হিসেবেও তিনি অনেকদিন তার দায়িত্ব পালন করেছেন। ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। তো ব্যক্তি জীবনে এত বড় আমলা হওয়া সত্ত্বেও তার কাব্য চর্চা কিন্তু থেমে থাকেনি। তিনি অনবরত কাব্য চর্চা করেছেন বাংলাদেশের মানুষের প্রেক্ষাপট, বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে, তার পূর্বের ঐতিহ্য নিয়ে, ইতিহাস নিয়ে তিনি বারবার করে লেখনী ধারণ করার চেষ্টা করেছেন এবং মৌলিক কবি হিসেবে তিনি তার সামগ্রিকতার পরিচয় দিয়েছেন। তার যে কাব্য সত্তা ও কবি সত্তা সেটা একেবারেই স্বতন্ত্র, কেননা তার কবিতাগুলো অন্য সবকিছু থেকে, অন্যান্য বাংলাদেশের যে কবিতা গুলো আছে সেগুলো থেকে একেবারেই আলাদা এবং একটি আলাদা মাত্রা যোগ করেছে বাংলাদেশের সাহিত্যে, যা কিনা বর্তমান প্রজন্মকে, বাঙালিকে উদ্বুদ্ধ করে। এমনকি মুক্তিযুদ্ধোত্তর সময়েও তার কবিতা বাঙালিকে সাহস জুগিয়েছে, প্রেরণা জুগিয়েছে এবং তিনি সবসময় এই বাংলাদেশের বিভিন্ন সংগ্রামী আন্দোলনকে খুব কাছ থেকে দেখেছেন এবং সক্রিয় অংশগ্রহণ করেছেন। এবং ভাষা আন্দোলনের একজন প্রতিবাদী কবি হচ্ছেন আবু জাফর ওবায়দুল্লাহ। 50-এর দশকের মৌলিক কবি হচ্ছেন তিনি। আবু জাফর ওবায়দুল্লাহ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত বহেরগঞ্জ ক্ষুদ্রকাঠি গ্রামে 1934 খ্রিস্টাব্দের 8 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি সাহিত্যে বিএ সম্মান সহ এমএ পাশ করে কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। পরে সিভিল সার্ভিসে যোগদান করেন এবং সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেন। তোমরা দেখতে পাচ্ছ এখানে নীল রং দিয়ে আমি চিহ্নিত করে দিয়েছি, সেগুলো তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি 1982 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী এবং 1984-তে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তোমরা দেখতে পাচ্ছ তিনি বাংলাদেশ সরকারের খুব বড় বড় পদে অধিষ্ঠিত ছিলেন এবং পাশাপাশি কিন্তু কাব্য চর্চা তিনি চালিয়ে গিয়েছেন। বাংলা সাহিত্যে তার অবস্থান বিশেষভাবে স্বাতন্ত্র্য চিহ্নিত। তিনি তার প্রতিভার বলে, অসামান্য প্রতিভার বলে, সাবলীল শব্দ প্রয়োগের ফলে তিনি বাংলা সাহিত্যে বিশেষ একটি স্থান দখল করে রয়েছেন। তার কবিতার বিষয়ে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। আমি বারবার করেই বলছি যে তার লেখার প্রেরণা হিসেবে কাজ করেছে রাষ্ট্রভাষা আন্দোলন এবং পাশাপাশি আমাদের মুক্তিযুদ্ধ অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ বা স্বাধীনতা আন্দোলন। রাষ্ট্রভাষা আন্দোলন এবং এই বিষয়ক সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য তিনি 21 পদকে ভূষিত হন। খুবই সম্মানীয় পদক, সেটাতে তিনি ভূষিত হয়েছেন। বাংলা সাহিত্যে অবদানের জন্য তাকে 1979 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়। আবু জাফর ওবায়দুল্লাহ উল্লেখযোগ্য কাব্য গ্রন্থগুলো হলো সাত নদীর হাট, কখনো রং কখনো সুর, কমলের চোখ,
আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়। পাশাপাশি এই তিনটি কবিতায় তার দীর্ঘ কবিতা এবং এই কবিতা তাকে অসামান্য জনপ্রিয়তা এনে দিয়েছে। এছাড়াও ইংরেজি ভাষায়ও তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। 2001 খ্রিস্টাব্দে 19 মার্চ তিনি মৃত্যুবরণ করেন। মহান এই কবি কিন্তু ময়মনসিংহেও তিনি ছিলেন। ময়মনসিংহের এই ব্রহ্মপুত্রের পলি মাটি বিরোধ এই ময়মনসিংহেও এই আবু জাফর ওবায়দুল্লাহ বেশ কিছু সময় কাটিয়েছেন। তার বাবাও সরকারি বড় কর্মকর্তা ছিলেন এবং সেই সুবাদে তিনিও ময়মনসিংহে থাকার সুযোগ পেয়েছিলেন এবং ময়মনসিংহ জেলা স্কুলেও তিনি অধ্যয়ন করেছেন। তারপর ঢাকা কলেজে গিয়ে তার কলেজ জীবন তিনি সম্পূর্ণ করেছেন। কিংবদন্তির মতো এরকম একজন কবি, তিনি এই ময়মনসিংহ অঞ্চলের ব্রহ্মপুত্র নদীর পাড় ধরে অনেক ঘুরেছেন এবং পূর্ব দিগন্তের দিকে তাকিয়ে ভেবেছেন তিনি অনেক ধরনের ভাবালুতা তিনি আবিষ্ট হয়েছেন এই ময়মনসিংহ থাকাকালীন সময়টাতে। এই ছিল আমাদের আমি কিংবদন্তির কথা বলছি কবি, যিনি নিজেও এখন একজন কিংবদন্তি হয়ে গিয়েছেন, আবু জাফর ওবায়দুল্লাহ। তার সম্পর্কে আমরা মোটামুটি জানার চেষ্টা করেছি। আমরা কবিতাটি পাঠ করব। এখন কবিতাটি পাঠ করার পূর্বে আমরা কবিতাটির সারসংক্ষেপ নিয়ে একটু জানার চেষ্টা করব। কবিতাটির সারসংক্ষেপ নিয়ে আলোচনা করতে গেলে আমরা পাঠ পরিচিত অংশে গিয়ে আলোচনাটি পূর্ণরূপ নিতে পারি। আচ্ছা, পাঠ পরিচিত অংশটি আমরা দেখার চেষ্টা করছি। আচ্ছা, আমরা পেয়ে গিয়েছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কবিতাটি, অর্থাৎ আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহ বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থের নাম কবিতা। রচনাটিতে বিস্ময় ও আঙ্গিকগত অভিনবত্ব রয়েছে। আমরা এডিট করে নিচ্ছি। বলো খালিদ হাসান।
ম্যাম স্ক্রিন খালিদ শেয়ার হাসান বলো। কিছু দেখাচ্ছে না। হ্যাঁ, স্ক্রিন শেয়ারে কিছু দেখাচ্ছে না। স্ক্রিন শেয়ারে কিছু দেখাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। না ম্যাম। এখন দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা ধন্যবাদ। ধন্যবাদ। এবার রেজ হ্যান্ড করো। খালিদ হাসান, ধন্যবাদ তোমাকে। কবিতাটি আবু ওবায়দুল্লাহ বিখ্যাত কাব্যগ্রন্থ। আমি কিংবদন্তির কথা বলছি, কাব্যগ্রন্থের নাম কবিতা, অর্থাৎ কাব্যগ্রন্থটির নাম হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। রচনাটিতে বিষয় ও আঙ্গিকগত অভিনবত্ব রয়েছে। যখন আমরা কবিতাটি পাঠ করব তখন আমরা দেখতে পারবো যে বিষয়ের মধ্যে রয়েছে ঐতিহ্য সন্ধান। যেমন ভাবে আমরা জাদুঘরে কেন যাব, এই প্রবন্ধটিতে যেমন আমরা ঐতিহ্যের সন্ধান, আত্মপরিচয়ের সন্ধান করেছি, তেমনি ভাবে এই কবিতাটির মধ্যেও আমরা আমাদের আত্মপরিচয়ের সূত্র লাভ করব এবং আমাদের ঐতিহ্য বা পূর্বপুরুষদের ইতিহাস সম্পর্কে জানতে পারবো। এবং আঙ্গিকগত অভিনবত্ব রয়েছে। কবিতাটি গদ্য ছন্দে রচিত এবং বারংবার একই পংক্তি, একই শব্দের ব্যবহার করে কবি একটি ভিন্ন ধরনের ব্যঞ্জনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আলোচ্য কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানে মানুষের সর্বাঙ্গীন মুক্তির দৃপ্ত ঘোষণা। অর্থাৎ ইতিহাস ঐতিহ্যকে স্মরণ করে, নিজের শেকড়কে স্মরণ করে মানুষ যেন সর্বাঙ্গীন মুক্তির পথে সামনের দিকে এগিয়ে যায়, এরকম একটি প্রবণতা ছিল কবির মধ্যে। তোমাদের বলেছি যে যে জাতি তার ইতিহাস সম্পর্কে জানবে না সেটা ভবিষ্যৎ নির্মাণ করতে পারবে না। যে কোনো জাতিকেই তার ইতিহাস সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রকৃতপক্ষে রচনা প্রেক্ষাপটে আছে বাঙালির সংস্কৃতির হাজার বছরের ইতিহাস, এই জাতির সংগ্রাম, বিজয় ও মানবিক উদ্ভাসনের অনিন্দ অনুসংঘ। এই জাতির সংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস, এগুলোকে প্রেক্ষাপট হিসেবে ধরে এই বাঙালির পূর্বপুরুষের যে বিজয় গাথা আছে সেগুলো এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ এই কবিতায় পৌনঃপুনিকভাবে মানব মুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার হয়েছেন। তবে একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয়েছে একটি বিশেষ শব্দবন্ধ কবিতা। বারবার করে কবিতাকে তিনি মানব জীবনের মুক্তির প্রতীক হিসেবে স্থাপন করতে চেয়েছেন। কেননা সেই সময়টাতে যখন তিনি কিন্তু বাঙালির সম্পূর্ণ অবস্থায় দেখেছেন, অর্থাৎ যখন বাঙালি পরাধীন ছিল সেই অবস্থাটাও তিনি অবলোকন করেছেন। আবার যখন বাঙালি সবকিছুকে অতিক্রম করে স্বাধীন সার্বভৌম একটি দেশ প্রতিষ্ঠা করলো, তখনই কিন্তু তিনি বাঙালিকে বাঙালির যে বাঙালির যে উপলব্ধি রয়েছে সেগুলোকে তিনি তার কাব্যের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। বারবার করে তিনি কবিতার সঙ্গে মানব জীবনকে মিলিয়ে ধরার একটা চেষ্টা করেছেন। কবি তার পূর্বপুরুষের সাহসী গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপনের মধ্য দিয়ে তার বক্তব্যকে এগিয়ে নিয়ে চলেন। কবি বর্ণিত এই ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস, বাংলার ভূমিজীবী অনার্য কৃতদাসের লড়াই করে টিকে থাকা ইতিহাস। কিভাবে বাংলার প্রাচীন কৃষকরা লড়াই করে টিকে রয়েছে, এগুলোর ইতিহাসও তিনি তার কাব্যের মধ্যে তুলে ধরেছেন। কবিতা ও সত্যের অভেদ কল্পনার মধ্য দিয়ে কবি নিয়ে আসেন মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা এবং পরিবারের কথা। ইতিহাস ঐতিহ্যের সাথে সম্মিলন ঘটিয়ে তিনি বাংলাদেশের সামাজিক যে প্রেক্ষাপট, বর্তমান সামাজিক প্রেক্ষাপট, এটার সঙ্গে তিনি একটা মেলবন্ধন গড়ে তোলার চেষ্টা করেছেন। কবি এও জানেন মুক্তির পূর্ব শর্ত যুদ্ধ, আর সেই যুদ্ধে পরিবার থেকে দূরে সরে যেতে হয়। যেমন ভাবে আমাদের ৭১-এর স্বাধীনতা আন্দোলনে আমাদের দেশের দামাল ছেলেরা তারা কি করেছে, যুদ্ধ করার জন্য অর্থাৎ দেশকে স্বাধীন করার জন্য মায়ের কাছ থেকে, পরিবারের কাছ থেকে দূরে সরে গিয়েছে। হয়তো কেউ কেউ ফিরে এসেছে দেশকে স্বাধীন করে, কিন্তু কেউ সে যুদ্ধেই শহীদ হয়েছে, তারা ফিরে আসতে পারেনি। এবং এই কবিতার মধ্যে আমরা দেখতে পাবো যে মাকে ভালোবাসলে ছেলে মারা যায়, অর্থাৎ ভালোবেসে যখন সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তখন সেখান থেকে এই মায়ের দামাল ছেলেরা আর ফিরে আসতে পারে না। এবং কবি একটা লাইনে উল্লেখ করেছেন যে দীর্ঘদেহী পুত্রগণ, অর্থাৎ এই বাংলার দামাল ছেলেদেরকে তিনি দীর্ঘদেহী বলে সম্বোধন করছেন।
এবং ভালোবাসার জন্য তাদেরকে মুক্ত করবার জন্যই যেন তিনি পরিবার থেকে মাকে ছেড়ে চলে যেতে হয়। এই যে অমর সত্য, অমর মানে কি অনিবার্য সত্য। কবি জেনেছেন আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে। কবিতাটির রসোপলব্ধির অবিচ্ছেদ্য অংশ হলো এর আঙ্গিক বিবেচনা। যে কোনো সাহিত্য আমরা আস্বাদন করতে গেলে সেখানে দুটো বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হয়। একটি হচ্ছে বিষয়ভিত্তিক এবং আরেকটি হচ্ছে আঙ্গিক বিবেচনা। দুটি বিষয়ের সম্মিলনে যখন একটি সাহিত্য রস আস্বাদন করার একটি বিশিষ্ট উপাদান হয়ে ওঠে, তখনই কিন্তু সেটি একটি জনপ্রিয় সাহিত্য হয়ে পাঠকের হৃদয় স্পর্শ করতে পারে। তার এখানে আমরা বিষয় এবং আঙ্গিক উভয় দিক দিয়ে যে রস আস্বাদনটা করেছে, বাঙালি যে রস আস্বাদন করেছে, তার মধ্য দিয়ে এই কবিতাটি, আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটি বাংলাদেশের একটি জনপ্রিয় এবং মাইলস্টোন কবিতা হয়ে গিয়েছে। এক্ষেত্রে প্রথমে এই যে বিষয়টি পাঠককে নাড়া দেয় তা হলো একই ধাঁচের শব্দের বারংবার ব্যবহার, একই ধাঁচের বাক্যের বারংবার ব্যবহার। কবিতাটিতে বারবার করে কবি বলছেন, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, যার করতলে পলিমাটির সৌরভ ছিল। বারবার করে কবি এই শব্দ, এই বাক্যগুলোর উচ্চারণ করছেন এবং তিনি আরো উচ্চারণ করছেন যে যে কবিতা শুনতে জানে না, এই যে একটি বাক্য, এটিকেও তিনি বারবার করে উচ্চারণ করছেন যে কবিতা শুনতে জানে না, সেই জন্য অনেক কিছু থেকে বঞ্চিত হয়, সেই জন্য মানবিক গুণাবলী থেকেও বঞ্চিত হয়। এই ব্যাপারটিও বারবার করে কবি পাঠকের সামনে তুলে ধরেছেন। তবে একদিকে আমি কিংবদন্তির কথা বলছি পংক্তিটি বারংবার প্রয়োগ করেছেন, অপরদিকে যে কবিতা শুনতে জানে না সে কাঠামোর পংক্তিমালার ধারাবাহিক উপস্থাপনের মধ্য দিয়ে কবিতা আর মুক্তির আবেগকে তিনি একত্রে শিল্পরূপ প্রদান করেছেন। কবিতা আর মুক্তির আবেগকে তিনি একত্রে শিল্পরূপ প্রদান করেছেন। যখন বাঙালি স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করলো, তারা যখন মুক্ত হলো, সেই মুক্তির যে আবেগ, মুক্তির যে অনুভূতি এবং কবিতা করার যে অনুভূতি, সেই অনুভূতিগুলোকে তিনি একীভূত করে তার কবিতার মধ্যে শিল্পরূপ প্রদান করেছেন। এখানে কিংবদন্তি শব্দবন্ধটি হয়ে উঠেছে ঐতিহ্যের প্রতীক। কেননা কিংবদন্তি শব্দটির অর্থ হচ্ছে জনশ্রুত, জনশ্রুতি, লোক পরম্পরায় শ্রুত ও কথিত বিষয়, যা একটি জাতির ঐতিহ্যের পরিবাহী, যেটা আমরা দীর্ঘদিন ধরে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে থাকে, যে কিনা বর্তমান প্রজন্মের কাছে একজন নায়ক হিসাবে বা তার জাতির একজন নেতা হিসেবে পরিগণিত হয়। সেই ধরনের চরিত্রকে বলা হয় কিংবদন্তি। এই কবিতার মধ্যে আমরা কিংবদন্তি হিসেবে দেখতে পাবো আমাদের পূর্বপুরুষদের, যারা আমাদের ভাষা আন্দোলনে, আমাদের মুক্তিযুদ্ধ আন্দোলনে তাদের জীবন বিলিয়ে দিয়েছেন, বিভিন্ন ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে এই ভাষাকে, এই দেশকে তারা মুক্ত করেছেন। সেজন্য কিংবদন্তি শব্দটি হয়ে গেছে ঐতিহ্যের প্রতীক। কবি এই নান্দনিক কৌশলের সঙ্গে সমন্বিত করেছেন গভীরতা সঞ্চারী চিত্রকল্প। এই যে বারংবার একই কথার প্রয়োগ করে তিনি যে নান্দনিক একটি কৌশল সৃষ্টি করেছেন, এর সাথে যুক্ত রয়েছে গভীরতা সঞ্চারী চিত্রকল্প। তার আগে আমাদের জানতে হবে চিত্রকল্প কি। চিত্রকল্প হচ্ছে এক ধরনের অলংকার। অলংকার, এই অলংকার বলতে নারীরা যে অলংকার করে সেই অলংকার নয়, এটা হচ্ছে সাহিত্যের অলংকার। এর অর্থ হচ্ছে ভূষণ। এই অলংকারের মধ্য দিয়ে সাহিত্যের সৌন্দর্য বর্ধন করা হয় এবং সাহিত্যের শ্রুত মাধুর্যতা বৃদ্ধি করা হয়। চিত্রকল্প হচ্ছে এমন একটি শিল্পের রূপ যার মধ্য দিয়ে আমাদের চোখের সামনে কোনো ছবি ভেসে ওঠে, অর্থাৎ লেখকের বা কবির বর্ণনার মধ্য দিয়ে আমাদের চোখের সামনে কোনো একটা ছবি যখন ভেসে ওঠে, সেটাকে বলা হয় চিত্রকল্প। একটি কবিতার শিল্প সার্থক হয়ে ওঠার পূর্ব শর্ত হচ্ছে হৃদয়স্পর্শী চিত্রকল্পের যথোপযুক্ত ব্যবহার। চিত্রকল্প হলো এমন একটি শব্দ ছবি, তোমাদের বললাম যে একটি ছবি আমাদের চোখের সামনে বেশি হয়ে ওঠে, এই জন্য চিত্রকল্পকে বলা হচ্ছে শব্দ ছবি, যা কবি গড়ে তোলেন এক ইন্দ্রিয়ের কাজ অন্য ইন্দ্রিয়ের সাহায্যে করিয়ে কিংবা একাধিক ইন্দ্রিয়ের সম্মিলিত আশ্রয়ে, আর তা পাঠক হৃদয়ে সংবেদনা জাগায় ইন্দ্রিয়াতীত বোধের প্রকাশ সূত্রে। যেমন আমরা বনলতা সেন কাব্যের মধ্যে পড়েছি, চুল তার কবে কার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার সাবস্ত্রীর কারুকার্য। পাখি নীলের মতো চোখ তুলে বলেছিলেন, এতদিন কোথায় ছিলে নাটোরের বনলতা সেন। এরকম এই জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতার মধ্যেও আমরা অনেক চিত্রকল্পের ব্যবহার দেখতে পাই, যে চুলকে তিনি
ঘন অন্ধকার রাত্রির সঙ্গে তুলনা করছেন, আবার বনলতা সেনের মুখকে তিনি সাবস্ত্রী নামক একটি নগরীর সঙ্গে তুলনা করছেন। এভাবে প্রত্যক্ষ কোনো বস্তুকে তিনি অপ্রত্যক্ষ কোনো বস্তুর সঙ্গে মিলিয়ে যখন একটি তুলনা তৈরি করছেন, সেটা হয়ে যাচ্ছে চিত্রকল্প, এবং এটি আমাদের পাঠকের মনের মধ্যে ইন্দ্রিয়াতীত একটি বোধের সৃষ্টি করছে। চিত্রকল্প নির্মাণের আরেকটি শর্ত হলো অভিনবত্ব, অর্থাৎ চিত্রকল্প নির্মাণের মধ্যে অভিনব কৌশল, অভিনব শব্দচয়ন, অভিনব চিত্রকল্প তৈরির ক্ষেত্রে কবির অনবদ্য বা দক্ষতা তার কাব্যকে নিয়ে যেতে পারে জনপ্রিয়তার শীর্ষে। এই সকল মৌল শর্ত পূরণ করে আলোচ্য কবিতার চিত্রকল্প সমূহ নির্মিত হয়েছে। কবি যখন বলেন কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা, তখন ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়াতীতের দোতনায় সঞ্চারিত হয়। অর্থাৎ কর্ষিত জমির যে প্রতিটি শস্য দানা, সেটা কিন্তু আমরা হাতে ধরে ধরে ছুঁয়ে দেখতে পারি, কিন্তু এই ধরা ছোঁয়ার বিষয়টাকে যখন তিনি এরকম চিত্রকল্পের মধ্য দিয়ে প্রকাশ করেন, তখন সেটা আমাদের কাছে একটা ইন্দ্রিয়াতীত, পাঠকের কাছে ইন্দ্রিয়াতীত দোতনা সঞ্চারিত করে। নিবিড় পরিশ্রমে কৃষকের ফলানো শস্য একান্ত ইন্দ্রিয় গ্রাহ্য একটি অনুষঙ্গ, কিন্তু এর সঙ্গে যখন কবিতাকে অবধ কল্পনা করা হয়, তখন কেবল ইন্দ্রিয় দিয়ে নয়, একে অনুধাবন করা সম্ভব হয় না। সার্বিক বিবেচনায় কবিতাকে বিষয় ও আঙ্গিকের সৌন্দর্যে বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। কবিতাকে গদ্য ছন্দে রচিত, প্রচলিত ছন্দের বাইরে এটি প্রাকৃতিক তথা স্বাভাবিক ছন্দ। কবিতাটি গদ্য ছন্দে রচিত এবং প্রাকৃতিক তথা স্বাভাবিক ছন্দ। বিষয় আঙ্গিকের সংযোজনে এই কবিতাটি বাংলা সাহিত্যের একটি অনন্য সংযোজন। তো আজকে আমাদের সময় খুব কম, আমাদের হাতে আর মাত্র 6-7 মিনিট সময় হয়তো আছে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো, রেজাল্ট করো, প্রশ্ন থাকলে উত্তর করো। আগামী ক্লাসে আমরা মূল কবিতায় চলে যাব। আজকে আমরা কবিতাটির সারসংক্ষেপ এবং আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে জানার চেষ্টা করেছি। অ্যাটেন্ডেন্সটা কি নিয়েছে? যখন দেখা যাবে দেখলাম না বুঝেছে। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে রেজ হ্যান্ড করো, রেজ হ্যান্ড করো। এই কবিতার শব্দের অর্থগুলো আগামী ক্লাসে তোমরা পড়ে আসবে, ঠিক আছে? শব্দের অর্থগুলো জানাটা খুব জরুরি। আগামী ক্লাসে আমরা কবিতাটি পাঠ করা শুরু করব এবং পাশাপাশি জাদুঘরে কেন যাব এই প্রবন্ধটি থেকে তোমাদেরকে জিজ্ঞাসা করব, তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিব। কি ব্যাপার মানবিক 1 শাখার শিক্ষার্থীরা, তোমাদের কোনো প্রশ্ন নেই? সবাই বুঝতে পেরেছো আবু জাফর ওবায়দুল্লাহ যে কবি সত্তা, তার যে কাব্য সত্তা, এটা নিয়ে বুঝতে পেরেছো? কবিতাটির সারসংক্ষেপ কি মোটামুটি বোঝানো গিয়েছে? কারো কোনো প্রশ্ন নেই? কি ব্যাপার, সব গেল কোথায়? শিহাব, শিহাব কোথায় আছে? রোল হচ্ছে 17। শিহাব, ভিডিও অন করতে এত সময় লাগছে কেন? শিহাব কি ক্লাসে আছে নাকি নেই? শিহাব আছি। এত সময় লাগছে কেন? আমি তো তোমাকে সন্দেহ করছি যে তুমি কি আজও ক্লাসে ছিলে কিনা। নিজেকে, হ্যাঁ, তুমি কি সত্যিকার অর্থে ক্লাসে ছিলে? হ্যাঁ হ্যাঁ, আমার নেটের সমস্যা, নেটের সমস্যা। অন হচ্ছে না, ভিডিও অন হচ্ছে না তোমার? ভিডিও অন করো। না না না, নেটের। মামুন, মামুন 37 রোল মামুন। কি ব্যাপার, তুমি নিজেকে আনমিউট করতে এত সময় লাগছে? আমাদের সময় প্রায় শেষ, যে কোনো সময় লাইনটি কেটে যেতে পারে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করো। মামুন, হ্যাঁ বলো তো, আবু জাফর ওবায়দুল্লাহ কোন স্কুলে পড়াশোনা করেছেন? ম্যাম প্রশ্ন আবার বলবেন? কোন স্কুলে? কবি আবু জাফর ওবায়দুল্লাহ কোন স্কুলে পড়াশোনা করেছেন? ময়মনসিংহ জেলা স্কুল থেকে 10ম শ্রেণীতে লেখাপড়া করেছেন। তার কর্মজীবন শুরু হয় জি, আবু জাফর ওবায়দুল্লাহ কর্মজীবন শুরু হয় কোন পেশার মধ্য দিয়ে?
ম্যাম উনি সিভিল সার্ভিস পরীক্ষা দিছিলেন এবং হয়েছিলেন সিভিল আহ, সার্ভিস পরীক্ষা তিনি আচ্ছা, দিয়েছিলেন সঠিক পরবর্তীকালে, কিন্তু প্রথমত তিনি প্রভাষক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। প্রথমত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। তার পরবর্তীকালে তিনি সিভিল সার্ভিসে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দ্বিতীয় স্থান অধিকার করে সিভিল সার্ভিসে যোগ দেন। ঠিক আছে মামুন, আগামী ক্লাসে আমরা আরো প্রশ্ন করবো, আমি মূল কবিতায় প্রবেশ করবো। ইয়াসির, ইয়াসির কি আছে? ইয়াসির কোথায়? ইয়াসির, ইয়াসিরের কি ভিডিও অফ করে রেখেছে? সে কি নেই? যার কিনা ভিডিও অন করতে দেরি হচ্ছে তার মানে সে ক্লাসের সামনে উপস্থিত নেই। ইয়াসির আরাফাত সম্ভবত। ইয়াসির, ইয়াসির কোথায় আছে? ইয়াসিরের তো আমি অ্যাটেন্ডেন্সটা কেটে দিব, বাট ইয়াসির ক্লাসে উপস্থিত নেই, দেখে পাওয়া গেল না। ইয়াসিরের উপস্থিত কেটে দিব, উপস্থিতি। লরি আছে? লরি কে এতক্ষণ ক্লাসে ছিল? লরি কে এতক্ষণ ক্লাসে ছিল? কি ব্যাপার লরি, নিজেকে আনমিউট করো। নিজেকে আনমিউট করো। হচ্ছে না? হচ্ছে। লরি, আমি যা পড়ালাম বুঝতে পারলে? আবু জাফর ওবাইদুল্লাহ সম্পর্কে জানা গেল কিছু? কবিতাটির সারসংক্ষেপ বোঝা গেল কিছু? জি ম্যাম। আচ্ছা বলো তো, হ্যাঁ বুঝছি ম্যাডাম। বারংবার করে শব্দকে কিছু বাক্যে বারংবার ব্যবহার করেছেন এবং তিনি হ্যালো ব্যবহার করেছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছ? ম্যাডাম, বোঝা যাচ্ছে না, বাসে নেটে প্রবলেম করে। আচ্ছা ঠিক আছে। তালহা, তালহা কি উপস্থিত আছে? তালহা কোথায়? রোল 42। ক্লাসে তো বলা হচ্ছে অনেকে উপস্থিত নেই, কারণ আমি সাথে সাথে তাদেরকে পাচ্ছি না। তালহা, আগামী ক্লাস থেকে প্রত্যেকে ভিডিও অন করে ক্লাস করবে, প্রত্যেকে ভিডিও অন করে ক্লাস করবে। তোমাদের ডাটা বেশি লাগলেও কিছু করার নেই, কারণ ভিডিও অন করে থাকলে তোমরা কেউ ক্লাসে উপস্থিত থাকছো না। ভিডিও অন করে ক্লাসে থাকবে। তালহা, তালহাকে পাইনি, ইয়াসিরকে পাইনি, ওদের অ্যাটেন্ডেন্স কেটে দেব। সাব্বির, রোল 21। সাব্বির আছো? জি ম্যাডাম। সাব্বির কোথায়? হ্যাঁ জি সাব্বির। ম্যাডাম আছি ম্যাডাম। আবু জাফর ওবাইদুল্লাহ, আমি কিংবদন্তির কথা বলছি ছাড়াও আরো দীর্ঘ আরেকটি কবিতা রয়েছে, সেই কবিতাটির নাম কি? এমন একটি দীর্ঘ কবিতা রয়েছে, সেই কবিতাটির নাম কি? কবিতাটির নাম ম্যাডাম? ক্লাসে ছিলে এতক্ষণ? জি ম্যাডাম। আগামী ক্লাস থেকে প্রত্যেকে ভিডিও অন করে ক্লাস করবে। আজকে উপস্থিতি কম কেন? মনে করতেছে না ম্যাডাম।